সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কিছুক্ষণ উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডোরে না, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা, খোলা জানালায় শীতের বাতাস ঢুকছে। প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্যে সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে। তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার ইচ্ছা করছে এখনই তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিলে কেমন হয়? 500 টাকা এমন কিছু টাকা না, $7 কম। $20 বকশিশ তাকে প্রায়ই দিতে হয়। টাকাটা এখনই দিয়ে দেয়া দরকার। নামার সময় তড়িঘড়ি করে নামবেন, বকশিশ দিতে ভুলে যাবেন। চেয়ারে বসতে বসতে রশিদ সাহেব বললেন, বাবা, তোমার নাম কি? অ্যাটেন্ডেন্ট বলল, স্যার, আমার নাম বশির। তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তোমার জন্যে 500 টাকা বকশিশ স্যাংশন করেছি। আমার মনে না থাকলেও তুমি চেয়ে নেবে, এতে দোষের কিছু নাই। এই ট্রেনে যাত্রী সর্বমোট কতজন আছে বলতে পারো? আন্দাজ করে বললেও হবে। বশির বলল, আন্দাজ করা লাগবে না স্যার, সঠিক সংখ্যা বলতে পারবো। সব তো টিকেটের যাত্রী, টিকেটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটা বলো। একটু সময় লাগবে স্যার, ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার, আপনার কিছু কি লাগবে? চা বা কফি? চা কফি কিছু লাগবে না। আমি রাত 9টার সময় 2 থেকে 3 পেগ হুইস্কি খাবো। হুইস্কি সঙ্গে নিয়ে এসেছি, তুমি একটা গ্লাস দেবে। বরফ কি দিতে পারবে? পারবো স্যার, বুফে কারে ফ্রিজ আছে। ভেরি গুড। স্যার, আপনার কি সিগারেট লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষের দিকে। সিগারেট লাগবে না, সঙ্গে অনেক আছে। আমি রোস্টেড সিগারেটে অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার বাইরে যখন যাই, সুটকেস ভর্তি সিগারেট নিয়ে যাই। বশির, আমার রুমমেট মেয়েটি কোথায় জানো? বুফে কারে দেখেছিলাম। তাকে কিছু বলবো? কিছু বলতে হবে না, বেচারি মনে হয় এক কামরায় আমার সঙ্গে যেতে সংকোচ বোধ করছে, এই কারণেই বাইরে বাইরে ঘুরছে। উনার থাকার ব্যবস্থা হয়েছে স্যার, 3 নম্বর কামরায়। আপনার সঙ্গে একজন ডাক্তার থাকবেন। ভেরি গুড। বৃদ্ধ বয়সে হাতের কাছে ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। রশিদ সাহেব হাতের সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। বশির এখনও কাছে দাঁড়িয়ে আছে। সে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বুড়ো মানুষটার কাছ থেকে 500 টাকা সে নেবে না, কিছুতেই না। এমন একটা সিদ্ধান্ত সে কেন নিয়েছে নিজেই বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই বুড়ো মানুষটাকে তার ভালো লাগছে। বশির। জি স্যার। আমি 21 বছর পর দেশে এসেছি। ভালো করেছেন। মোটেই ভালো করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি অচেনা এক দেশে ঘুরছি। এরকম কেন মনে হচ্ছে তাও বুঝছি না। একা এসেছেন স্যার? ম্যাডামকে নিয়ে আসেন নাই? বিয়ে করিনি, ম্যাডাম পাবো কোথায়? পোস্টডক করার সময় স্পেনের এক মেয়ের সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছিল। মেয়েটিকে প্রপোজ করেছিলাম, সে রাজিও হয়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। মেয়ের নাম ইয়েন্ডা, সে স্ট্যাটিস্টিক্সের ছাত্রী ছিল। বশির বলল, বরফের ব্যবস্থা কি স্যার এখন করব? রশিদ সাহেব বললেন, এখন না, রাত ঠিক 9টায়। সময়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার, যদিও জানি সময় বলে কিছু নেই। সময় আমাদের কাছে একটা ধারণা মাত্র, তার বেশি কিছু না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছু নেই।
বশির বলল, স্যার আমি খোঁজ নিয়ে আসি ট্রেনে মোট যাত্রী কতজন। যাও, জানালাটা বন্ধ করে দিন স্যার, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, আমি ঠান্ডার দেশের মানুষ। ইয়েন্ডার কথা মনে পড়ায় রশিদউদ্দিন হঠাৎ সামান্য বিষণ্ণ বোধ করছেন। ইয়েন্ডার সঙ্গে দীর্ঘ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা তার আছে। অ্যামট্র্যাকের অবজারভেশন ডেকে দুজনে মুখোমুখি বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। পাশ দিয়ে চলে গেছে রকি মাউন্টেন। একটা বিখ্যাত গান আছে না রকি মাউন্টেন নিয়ে, রকি মাউন্টেন হাই? কে গেয়েছে গানটা? চিত্রা বুফে কারে ডাক্তার আসহাবের মুখোমুখি বসে আছে। সহজভাবেই গল্প করা যাচ্ছে। অপরিচিত জনের সঙ্গে কথা বলার অস্বস্তি কাজ করছে না। তাদের টেবিল থেকে একটু দূরে কয়েকজন যুবক প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন মনে হয় ওস্তাদ গল্পকার। কিছুক্ষণ পর পর সে একটা গল্প করছে। আশেপাশের সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গল্পকার ছেলেটির গায়ে সবুজ রঙের সোয়েটার, টকটকে লাল রঙের একটা মাফলারে সে কান ঢেকেছে। তাকে দেখে 3 ডাইমেনশনাল বাংলাদেশের পতাকার মতো লাগছে। চিত্রার ইচ্ছা করছে বাংলাদেশি ওই পতাকার কাছে গিয়ে বলে, আপনাদের সঙ্গে কিছুক্ষণ বসতে পারি? গল্প শুনব। অনেক দিন আমি হাসি না, আপনার গল্প শুনে হাসব। ইচ্ছা করলেও কাজটা তার পক্ষে সম্ভব না। লিলি থাকলে নির্বিকার ভঙ্গিতে ওই টেবিলে চলে যেত। গম্ভীর ভঙ্গিতে বলতো, আমাকে জায়গা দিন, জোকস শুনব, আমি নিজেও শোনাব। আসহাব বলল, আপনার কি মনে হচ্ছে আমার মাকে রুমমেট হিসেবে নিতে পারবেন? চিত্রা বলল, কেন পারবো না? মা কিন্তু অনেক বিরক্ত করবে, রাতে ঘুমোতে দেবে না, উদ্ভট সব ভূতের গল্প শুরু করবেন। সব ভূত উনি নিজেই দেখেছেন। মায়ের উপর আপনার কি কোনো রাগ আছে? আছে। মা হচ্ছে এমন একজন মানুষ যার কাছে অন্যের মতামতের কোনো মূল্য নেই। আমার ডাক্তার হবার কোনো ইচ্ছে ছিল না। অন্যের রোগের উপর আমি বেঁচে থাকবো ভাবতেই খারাপ লাগে। মার জন্যে আমাকে ডাক্তারি পড়তে হয়েছে। আমার বাবার একটা গল্প শুনলেই বুঝবেন মা কেমন মহিলা। গল্পটা বলবো? আপনার শোনার ধৈর্য আছে? আছে, আপনি গল্প ভালো বলেন। আশাব বলল, আমার বাবা ছিলেন খুবই নির্বিরোধী মানুষ, কারো কোনো ঝামেলাই নেই। অফিসে যাবেন, অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে থাকবেন। তিনি একবার ঠিক করলেন সবাইকে নিয়ে কক্সবাজার যাবেন, সমুদ্র দেখবেন। তিনি ট্রেনের টিকিট কাটলেন, কক্সবাজারে হোটেল বুকিং দিলেন। তার উৎসাহের সীমা নেই। যেদিন যাব তার আগের দিন মা বললেন, কক্সবাজার যাব না। বাবা হতভম্ব হয়ে বললেন, কেন? মা বললেন, কক্সবাজার সি বিচে চোরাবালি আছে, অনেকে চোরাবালিতে ডুবে মারা গেছে। বাবা বললেন, সমুদ্রে নামবো না। মা বললেন, বাদ বাদ, সমুদ্র বাদ, চলো সিলেটে যাই। জাফলং সুন্দর জায়গা। সিমিরা জাফলং গিয়েছিল, ছবি তুলে এনেছে, দেখার মতো জায়গা। সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। বাবা বললেন, ইন্ডিয়া দেখার দরকার কি? মা বললেন, সমুদ্র দেখারই বা দরকার কি? চোখ বন্ধ করে ঘরে বসে থাকো। আমাদের সমুদ্র দেখার পরিকল্পনা বাতিল হয়ে গেল। বাবা মারা গেলেন সেই বছরই। চিত্রা, আমি যদি একটা সিগারেট ধরাই, আপনি কিছু মনে করবেন? আমি কিছু মনে করব না। আশাব সিগারেট ধরাতে ধরাতে বলল, মা 2 টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে এসেছেন। খাবারের প্রতিটি আইটেম আমাকে খেতে হবে, ভালো লাগুক বা না লাগুক খেতে হবে। খাওয়া নিয়ে আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? খাবারের প্রথম নলাটা মা আমার মুখে তুলে দেবেন, এতে নাকি ছেলেমেয়ের হায়াত বাড়ে। দৃশ্যটা চিন্তা করে দেখুন। আমি চোখ বন্ধ করে হাঁ করে আছি, মা মুখে ভাতের প্রথম নলা তুলে দিচ্ছেন। চিত্রার হাসি আসছে। সে হাসি চাপতে চাপতে বলল, চোখ বন্ধ করে হাঁ করে থাকবেন কেন? চোখ খোলা রাখবেন। চোখ খোলা রেখে সেই সময় মায়ের মুখ দেখব? নো। আশাব সিগারেটে লম্বা টান দিল।
ঠিক তখন অ্যাটেন্ডেন্ট বশির এসে বলল, স্যার, আপনাকে আপনার মা ডাকেন। আশাব চমকে উঠে সিগারেট জানালা দিয়ে ফেলে দিল। সে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ল। বশিরের দিকে তাকিয়ে বলল, আপনি মাকে বলুন আমি এখন আসতে পারবো না, একটু দেরি হবে। বশির চলে যেতেই আশাব বিব্রত গলায় বলল, মাকে কেমন ভয় পাই দেখেছেন? মার কথা শুনে লাফ দিয়ে উঠেছি। দেখলাম, খুবই খারাপ লাগছে। মাকে ভয় পাওয়ার মধ্যে খারাপ লাগার কিছু নেই। আপনি যান, তার সঙ্গে দেখা করে আসুন। আশাব উঠে দাঁড়ালো। সে দ্রুত যাচ্ছে। চিত্রার মনে হলো এই মানুষটার বর্তমান চেষ্টা অ্যাটেন্ডেন্ট মার কাছে পৌঁছানোর আগেই পৌঁছানো, যেন মহিলাকে শুনতে না হয় আমি এখন আসতে পারবো না। সাজেদা বেগম ছেলেকে দেখেই বললেন, আমাকে একা ফেলে কোথায় ঘুরঘুর করছিস? আশাব জবাব দিল না। ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? রাতে আমার সঙ্গে যে মেয়েটা থাকবে, চিত্রা নাম। জানি না কোথায়। সাজেদা অবাক হয়ে বললেন, মিথ্যা কথা বলছিস কেন? অ্যাটেন্ডেন্ট আমাকে বলল তুই মেয়েটার সঙ্গে গল্প করছিলি। তুই বলে পাঠিয়েছিস আসতে পারবি না। ঘটনা কি? ওই মেয়ের সঙ্গে তোর কি? তুই কি ওই মেয়ের প্রেমে পড়ে গেছিস? 10 মিনিট কথা বললে মানুষ প্রেমে পড়ে যায়? তাহলে মিথ্যা কথা বললি কেন? কেন বললি মেয়ে কোথায় তুই জানিস না? মুখ ভোতা করে রাখবি না। বল, ওই মেয়ের সঙ্গে তোর কি? তোর গা থেকে ভুর ভুর করে সিগারেটের গন্ধ আসছে। তুই কি সিগারেট খেয়েছিস? কাছে আয়, মুখ শুকে দেখি। আশাব বলল, মুখ শুকতে হবে না মা, আমি সিগারেট খেয়েছি। আজই যে প্রথম খাচ্ছি তা না, প্রায়ই খাই। কি বললি? প্রায়ই খাস? হ্যাঁ, খাই। সাজেদা বললেন, তোর ভাবভঙ্গি তো মোটেই ভালো মনে হচ্ছে না। এখন তো আমার মনে হচ্ছে তুই সুযোগ পেলে মদও খাস। আমার গা ছুঁয়ে বল, তুই মদ খাস কি খাস না? মা, আমি মদ কয়েকবার খেয়েছি। হতভম্ব সাজেদা নিজেকে সামলে নিয়ে চাপা গলায় বললেন, তোর বাবা একবার বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসেছিল, তাকে কি করেছিলাম মনে আছে? আশাব বলল, মনে আছে। আমি যতদিন বাঁচব ততদিন মনে থাকবে। যে অন্যায় সে রাতে তুমি করেছ তার কোনো তুলনা নেই। সাজেদা হতভম্ব গলায় বললেন, তুই আমার অন্যায়টা শুধু দেখলি, তোর বাপের অন্যায়টা দেখলি না? বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসে আমাকে বলেছে জিরা পানি খেয়েছে, তার মুখে নাকি জিরার গন্ধ। আমাকে জিরা চেনায়? আমি জিরার গন্ধ চিনি না? আমি মশলা ছাড়া রাঁধি? আশাব কামরা থেকে বের হলো। মার একটানা কথা শুনতে অসহ্য লাগছে। মা কথা বলতেই থাকবেন। একসময় কাঁদতে শুরু করবেন। আশাব করিডোরে এসেই সিগারেট ধরালো। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো মার সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেও চলতো। সমস্যার সমাধান অবশ্যই দ্রুত করা যাবে। মার সামনে বসে বললেই হবে, মা, মুখে ভাত তুলে দাও। এই কাজটা সে কি এক্ষুনি করবে, নাকি কিছু সময় নেবে? খুব খুব কাশির শব্দে আশাব তাকালো। বুড়ো ভদ্রলোক কাশছেন। দরজার পাশে প্লাস্টিকের চেয়ারে রশিদ সাহেব বসে আছেন, হাতে কাগজ কলম। হিসাব নিকাশ হচ্ছে। এই বুড়োর সঙ্গে রাত কাটাতে হবে। আগে পরিচয় করে নেওয়া ভালো হবে। যদি তেমন অসহনীয় হয় তাহলে বুফে কারে বসে থাকাটাও খারাপ না। আশাব এগিয়ে গেল। বুড়োর সঙ্গে রাত কাটাবার একটা সুবিধায় আছে, বুড়ো সিগারেট খায়। এত দূর থেকেও তার গা থেকে নিকোটিনের কড়া গন্ধ আসছে। রশিদ সাহেব খাতায় কিছু হিসাব নিকাশ করছেন। এই মুহূর্তে তার হাতে সিগারেটের বদলে কলম। সিগারেট বিপজ্জনকভাবে ঠোঁটে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ঠোঁট থেকে খসে পড়তে পারে। বৃদ্ধের নজর হাতের কাগজে।
বশির নামের অ্যাটেন্ডেন্ট তাকে ট্রেন যাত্রীর পুরো সংখ্যা দিয়েছে। ফুল টিকিট যাত্রী ৬২২ জন, হাফ টিকিট যাত্রী ১৮ জন, ইঞ্জিনের সঙ্গে ড্রাইভার সহ ৪ জন, গার্ড রুমে ২ জন, জেনারেটর রুমে ৩ জন। রশিদ সাহেব গভীর মনোযোগে তাকিয়ে আছেন। যাত্রী সংখ্যার গুণভাগ চলছে। আশাব এসে দাঁড়ানো মাত্র রশিদ সাহেব বললেন, আপনি তো ডাক্তার, আমার সঙ্গে যার থাকার কথা। জি। কটা বাজে দেখুন তো। ৯টা ১০। সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো কামরায় যাই, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক। ওই মেয়েটাকেও দরকার, আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে। ওই মেয়ে তো থাকবে আপনার মায়ের সঙ্গে। জি। তাহলে এক কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মার ঘরে রেখে আসুন। আমি চাই না মেয়েটা আমার কামরায় আবার আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখতে মেয়েটার ভালো নাও লাগতে পারে। আপনি মদ্যপান করবেন? হ্যাঁ। আপনার কি কোনো অসুবিধা আছে? আশা ভেবে পেল না কি বলবে। মদ্যপান অনেকেই করে, তবে সরাসরি ঘোষণা দিয়ে কেউ কি করে? এই বুড়ো এমনভাবে বলছে যেন বিষয়টা মাইকে সবাইকে জানানো খুবই জরুরি। হ্যালো ট্রেন যাত্রী, মাইক্রোফোন টেস্টিং 1 2 3, আমি এখন মদ্যপান করব। আশা বুড়োর পাশে বসেছে। 2 সিটার বগিতে মুখোমুখি বসার সুবিধা নেই। দুটো সিটের একটা উপরে একটা নিচে। আশাবের মনে হলো মুখোমুখি বসতে পারলে ভালো হতো। বুড়োর কাণ্ড কারখানা ভালো মতো দেখা যেত। বুড়ো মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে। ঝকঝকে গ্লাস, গ্লাসে পেঁচানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলার চামচ। এর মধ্যে বশির বরফ দিয়ে গেছে। বুড়ো গ্লাস হাতে নিয়ে আশাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। আশাব যন্ত্রের মতো বলল, চিয়ার্স। বুড়ো বলল, চিয়ার্স। আশাব যন্ত্রের মতো বলল, চিয়ার্স। বুড়ো বলল, মদ্যপানের সময় শরীরের 5টি ইন্দ্রিয়ের মধ্যে 4টি ইন্দ্রিয় অংশগ্রহণ করে। চোখ দেখে, জিহ্বা স্বাদ নেয় এবং স্পর্শ নেয়, নাক ঘ্রাণ নেয়। শুধু একটা ইন্দ্রিয় অংশ নিতে পারে না। সেই ইন্দ্রিয়ের নাম কান, সাধু বাংলায় কর্ণ। কান যেন অংশ নিতে পারে শুধুমাত্র এই জন্যে, অর্থাৎ কানকে শোনাবার জন্যে আমরা বলি চিয়ার্স। ও আচ্ছা। মদ্যপানের সময় আমি প্রচুর কথা বলি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খানিকটা জড়তা আসে, মোটর অ্যাকশনের উপর কন্ট্রোল কমে যায়। সেজন্যেই ক্রমাগত কথা বলা। আপনার পরিচয় আমি পেয়েছি ইয়াং ডক্টর। আমার পরিচয় দেয়া হয়নি। আমি একজন দৈত্য। নাইস টু মিট ইউ। বুড়ো হাত বাড়িয়েছে। আশাবকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে হলো। সে খানিকটা শঙ্কিত বোধ করছে। বুড়ো দুটো চুমুক দিয়ে নিজেকে দৈত্য বলছে। গ্লাস শেষ করার পর কি বলবে কে জানে। আশাব বলল, আপনি দৈত্য? হ্যাঁ হ্যাঁ, দৈত্য। এ জায়ান্ট, ওল্ড জায়ান্ট, বৃদ্ধ দৈত্য। আশাব চুপ করে আছে। যে নিজেকে দৈত্য বলে পরিচয় দিচ্ছে তার সঙ্গে আলাপ আলোচনা অর্থহীন। আমি হচ্ছি 8 নম্বর দৈত্য, জয়েন্ট নাম্বার 8। আমার কথা শুনে চমকাচ্ছ না? এখন থেকে তুমি করে কথা শুরু করলাম। পেটে সামান্য পড়লেই নিজেকে অতি বৃদ্ধ একজন বলে মনে হয়। সবাইকে মনে হয় হাঁটুর বয়সী। তোমাকে তুমি করে বলায় আহত বোধ করছো না তো? আশাব জবাব দিল না। সে আহত বোধ করলেও বৃদ্ধের কিছু যাবে আসবে বলে মনে হয় না। বৃদ্ধ হাতের গ্লাস খুব সাবধানে সিটের পাশের টেবিলে রেখে তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে একটা কমলা রঙের মোটা হার্ড কাভার বই বের করে আশাবের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল,
বইটার পাতা উল্টালেই বুঝবে কেন নিজেকে দৈত্য বলেছি। বইটার প্রথম পৃষ্ঠা দেখেই আশাব চমকে উঠল। আমেরিকার ম্যাকমিলান কোম্পানির প্রকাশিত বই, নাম 10 জায়ান্টস অফ ম্যাথ ওয়ার্ল্ড। 10 জন জায়ান্টের ছবিও প্রথম পাতায় দেয়া। 10 জনের একজন এই বুড়ো। আশাব চোখ বড় করে তাকিয়ে আছে। বুড়ো বলল, এখনো আমার বিষয়ে তোমার পার্সপেক্টিভ বদলে গেছে না? আমাকে নিশ্চয়ই অন্যরকমভাবে দেখছো। জি, মনে হচ্ছে না এই জ্ঞানী বুড়ো পাবলিক প্লেসে মদ্যপান করলেও করতে পারে। এইটুকু ছাড় বুড়োটাকে দেয়া যেতে পারে। জি, মনে হচ্ছে। এই বুড়োর প্রতি কিছুক্ষণ আগেও বাজে ধারণা পোষণ করেছিলে, এই ভেবে খারাপ লাগছে না? লাগছে। তুমি কি আমার সঙ্গে জয়েন করবে? ট্রেনের ঝাঁকুনির সঙ্গে প্রথম শ্রেণীর হুইস্কি ভালো লাগার কথা। তোমাদের ওমর খৈয়াম কি বলেছেন? এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। আশাব বলল, তোমাদের ওমর খৈয়াম বলছেন কেন? ওমর খৈয়াম তো আপনারও। বৃদ্ধ বললেন, আমার না, আমি অঙ্কের মানুষ, কবিতার সঙ্গে অঙ্কের বিরোধ আছে। বৃদ্ধ আরেকটা গ্লাস বের করলেন, গ্লাসে হুইস্কি ঢাললেন, বরফ দিলেন। বোঝা যাচ্ছে ব্যবস্থাটা আশাবের জন্যে। আশাবের বলতে ইচ্ছে করছে, স্যার আমি খাবো না, আমার সঙ্গে আমার মা আছেন, মুখ থেকে গন্ধ পেলে সর্বনাশ হয়ে যাবে। আশাব বলতে পারল না। তার মধ্যে প্রবল ঘোর তৈরি হয়েছে। পৃথিবীর 10 জন সেরা অঙ্কবিদের একজন তার সামনে বসা, কি আশ্চর্য! সব বিদেশি নামের ভিড়ে দুটো দেশি নাম, রামানুজান, রশিদ। বাংলাদেশের অনেকেই রামানুজানের নাম জানে, রশিদ উদ্দিনের নাম কেউ কি জানে? বৃদ্ধ গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, চিয়ার্স। আশাব গ্লাস হাতে নিয়ে বলল, চিয়ার্স। সে ঠিক করেছে গ্লাসে চুমুক দেবে না, ভদ্রতা রক্ষার জন্যে গ্লাস হাতে নিয়ে বসে থাকবে, মাঝে মাঝে গ্লাসে ঠোঁট লাগাবে, চুমুক দেয়ার ভান করবে। সাজিদার বগির দরজা সামান্য খোলা। করিডোর থেকে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে আছেন, তার চোখ ভেজা। মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছছেন। চোখ মুছার কারণে ঠোঁটের পানের রসও মুখের নানান জায়গায় লাগছে, তাকে অদ্ভুত দেখাচ্ছে। চিত্রা করিডোর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তার হাতে ছোট ঠোঙায় জর্দা। ট্রেন কিছুক্ষণের জন্যে কি একটা স্টেশনে নেমেছিল। পান সিগারেটওয়ালার কাছ থেকে সে 5 টাকার জর্দা কিনেছে। চিত্রা বগিতে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছিল না। মোটামুটি অপরিচিত এক মহিলা চোখ ভাসিয়ে কাঁদছেন। এ সময় কি তাকে বিরক্ত করা উচিত? ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া যায় না। চিত্রাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না। সাজেদা হাত ইশারায় তাকে ডাকলেন। চিত্রা বগিতে ঢোকা মাত্র তিনি বললেন, আমার ছেলেটিকে দেখেছ? জি না, আমি আপনার জন্যে জর্দা এনেছি। ফেলে দাও, আমি ঠিক করেছি জীবনে জর্দা খাবো না। আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করব? খুঁজে বের করতে হবে না, তুমি বসো, দরজা বন্ধ করে বসো, তোমাকে আমি কিছু কথা বলবো। চিত্রা দরজা বন্ধ করে পাশে বসল। সাজেদা বললেন, আমার ছেলের চেহারা দেখে কেউ কি বলবে সে হাড় বজ্জাত? কেউ বলবে না। শান্তশিষ্ট চেহারা, ভদ্র ব্যবহার, হাসি ছাড়া মুখে কথা নাই। তোমার সঙ্গে নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে, বলে নাই? জি, বলেছেন। ম্যাজিক দেখিয়েছে, তাই না? চিত্রা বিস্মিত হয়ে বলল, না তো। সাজেদা বললেন,
গুণধর পুত্র, তার নানান গুণ। তিনি একজন শখের ম্যাজিশিয়ান। টাকার ভিতর দিয়ে পেন্সিল ঢুকাবে, টাকা ছেড়বে না। হাতে পয়সা নিয়ে অদৃশ্য করে ফেলবে, তারপর কারোর নাক থেকে বের করবে। তাসের 3টা সাহেব হয়ে যাবে 3টা বিবি। ম্যাজিকের সব জিনিস সব সময় তার পকেটে থাকে। তোমাকে এখনো দেখায়নি? না। দেখাবে, কিছুক্ষণের মধ্যেই দেখাবে। পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দেবে, নাকে হাত দেবে। মেয়ে ছেলের গায়ে হাত দেওয়ায় আনন্দ আছে না? মহানন্দ। আপনি মনে হয় ওনার উপর খুব রেগে আছেন। সাজেদা কড়া গলায় বললেন, রেগে থাকবো কেন? আমি তার উপর দিল খোশ। সে এখানে ঢুকলেই তাকে আমি কোলে বসিয়ে গালে চুমা দিব, আর ও আমার বাবা, ও আমার সোনা বলে মাথায় হাত বুলাবো। সে একবার কামরায় ঢুকে দেখুক। কত বড় সাহস! আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে, বুক ফুলিয়ে বলে, আমি কয়েকবার মদ খেয়েছি। কি বিরাট কাজ করে ফেলেছ! তোমার মা হিসেবে আমার কত গর্ব হচ্ছে। আমার সোনা মানিক মদ খায়, কি আনন্দ! এত আনন্দ আমি কোথায় রাখি? আমার সোনা মানিককে মদ খাওয়ার জন্যে সোনার মেডেল দেব। মেডেলে লেখা থাকবে মদারু শ্রেষ্ঠ। কথাবার্তায় সাময়িক বিরতি পড়ল। সাজেদা পান সাজতে বসলেন। চিত্রার হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা পানে ঢাললেন। প্রসঙ্গ পাল্টাবার জন্যে চিত্রা বলল, রাতে আপনি কখন খাবেন? বুফে কারে খেতে হলে আগে অর্ডার দিতে হবে। ওরা তাই বলল। সাজেদা বললেন, খাবার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হটপটে গরম খাবার আছে। তুমিও আমার সঙ্গে খাবে। আশাবাদ, মদারু ছেলের সাথে বসে আমি খাবো না। মা, তুমি একটা কাজ করো, আমার মদারু পুত্রকে ডেকে আনো। তুমি ওর সঙ্গে কামরায় ঢুকবে না। আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা উচিত হবে না। কথায় বলে সাপের 5 পা দেখা। আমি মদারুটাকে সাপের 50 পা দেখাবো। চিত্রা বগি থেকে বের হলো। করিডোরে কাউকে দেখা যাচ্ছে না। সে রওনা হলো বুফে কারের দিকে। বুফে কারে রাতের খাবারের অর্ডার দিয়েছিল। অর্ডার ক্যান্সেল করতে হবে। এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বেন না, এটা বোঝা যাচ্ছে। শুধু যে খাওয়াবেন তা না, নানান অত্যাচারও করবেন। ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার।